বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা এই দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আবারও চলে এলাম পরীক্ষার প্রস্তুতি নিয়ে। তো আমরা সাধারণ জ্ঞানের মক টেস্ট নিয়ে এখানে মক টেস্টে একটা সিরিজ আমরা কন্টিনিউ করছি। তো আজকে দেখতে পাচ্ছ এটা আমাদের 7 নম্বর মক টেস্ট। এর আগে কিন্তু আমরা 6খানা মক টেস্ট করে ফেলেছি। তো যারা আগের মক টেস্টগুলো দাওনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট থেকে সেই মক টেস্টগুলো খাতায় অ্যান্সারগুলো লিখে কতগুলো সঠিক হচ্ছে 25খানার মধ্যে, তো সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। কারণ এই সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমরা প্রত্যেকে হয়তো জানো যারা সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল, তো তোমাদের এই সাধারণ জ্ঞান টপিকটা থেকে কিন্তু 20 মার্কস কোশ্চেন আসে। তো 20 মার্কসটা মোটেও কম নম্বর নয়। তো ভালোভাবে এই সাধারণ জ্ঞান টপিকটা পড়তে হবে। তো তোমাদের কিন্তু এইখানে যেটা আমরা করি, প্রতিদিন 25টা করে কোশ্চেন ডিসকাস করি। তো তোমাদের জন্য এখন ইতিমধ্যে দেখো জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকটার উপর এই বইটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যারা পারচেস করতে চাইছো তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, মেসেজ করে রাখবে, আমি তোমাদের সময় মতো রিপ্লাই করে দেবো। এবং আমরা যেই মক টেস্টে যে কোশ্চেনগুলো করছি সেটা হচ্ছে যে জিকে মাস্টার বুক দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু এখন অ্যাভেলেবেল হয়নি। তোমাদের আর এক আধ সপ্তাহের মধ্যে এই বইটাও অ্যাভেলেবেল হয়ে যাবে। 3000+ কোশ্চেন এখানে রয়েছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, সাধারণত তোমাদের অঙ্গনারী ছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য বইটা তোমরা নিতে পারো। তো অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন তোমরা পারচেস করতেও পারবে এই বইটা। তো যারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, এখানে দেখতে পাচ্ছ যে 3000+ কোশ্চেন রয়েছে। এই 3000+ কোশ্চেন থেকে আমরা কিন্তু মক টেস্টে প্রতিদিন 25টা করে কোশ্চেন ডিসকাস করছি। তো চলো, আজকেও আমাদের 7 নম্বর মক টেস্টে 25খানা কোশ্চেন আছে। যারা নিজে অ্যান্সার করছো তারা কিন্তু খাতা পেন নিয়ে বসে যাও এবং কতগুলো সঠিক হচ্ছে ভিডিও শেষে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে যে কতগুলো তোমার সঠিক অ্যান্সার হলো। মোটামুটি তোমাদের কিন্তু 18+ অ্যান্সার সঠিক করতে হবে, তবে কিন্তু একটা ভালো তোমার 18+ অ্যান্সার করলে তুমি ঠিক আছো, নাহলে কিন্তু তোমাকে আরও প্র্যাকটিসের দরকার আছে। তো এবার দেখো, প্রথম কোশ্চেনে চলে আসছে আমাদের 7 নম্বর মক টেস্ট আজকে। প্রথম কোশ্চেন বলছে, নিচে রোগগুলোর মধ্যে কোনটিতে দেহের অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে? ডায়াবেটিস, কালাজ্বর, এইডস নাকি ডায়রিয়া? কোনটিতে দেহের অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে? অ্যান্সার করো, দেখি কে অ্যান্সার করতে পারে। নিচে রোগগুলোর মধ্যে কোনটিতে দেহের অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে? ডায়াবেটিস, কালাজ্বর, এইডস নাকি ডায়রিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে এইডস, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো, এইডসে অনেক সময় এইডসের ফুল ফর্ম পড়ে যায় পরীক্ষায়, এটাও মনে রাখতে হবে যে এইডসের ফুল ফর্ম হচ্ছে কি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এই ফুল ফর্মটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, তো আমরা মুখস্থ করে আমরা এক্সট্রা ডিটেলসে জেনে নিলাম, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তী দেখো 2 নম্বর কোশ্চেন কি রয়েছে, ইউট্রোফিকেশন হলো এক ধরনের কি দূষণ? এটা কি দূষণকে বলা হয় ইউট্রোফিকেশন? বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ নাকি শব্দ দূষণ? কোন দূষণটাকে ইউট্রোফিকেশন বলা হয়ে থাকে? অ্যান্সার করো দেখি কে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে জল দূষণকে বলা হয়ে থাকে কি, ইউট্রোফিকেশন, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? মানে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের তোমার আবিষ্কার মানে তত্ত্বর সঙ্গে জড়িত বলো? আইনস্টাইন, নিলস বোর, মাদাম কুরি নাকি হাইজেনবার্গ? তো আমরা সকলেই জানি যে আইনস্টাইনকে কী বলা হয়, আপেক্ষিক বাদের জনক বলা হয়, তাহলে অপশান এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি তৈরি হয় কি দিয়ে? কি দ্বারা বৈদ্যুতিক বাল্বের মধ্যে যে ফিলামেন্ট যেটা জ্বলতে থাকে সেটা কি দিয়ে তৈরি হয়? তামা, টাংস্টেন, স্টিল নাকি অ্যালুমিনিয়াম? অ্যান্সার করো দেখি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে? তো সঠিক উত্তর কী হয়ে যাবে, এটা তৈরি হয় টাংস্টেন দিয়ে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এবারে আমরা এখানে এক্সট্রা ডিটেলসে যেটা পড়বো, বারবার পরীক্ষায় আসে যে বৈদ্যুতিক বাল্বের মধ্যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস, দেখো নাইট্রোজেন অথবা আর্গন, নাইট্রোজেন বা আর্গন থাকে, যার ফলে বাল্বের ফিলামেন্টে ব্যবহৃত দেখো টাংস্টেনের জারণ ঘটতে দেয় না। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষায় বারবার দেখবা কোশ্চেন আছে যে বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাসটি থাকে? তোমাদের অপশানে দেখবে নাইট্রোজেন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা আর্গন থাকবে না, অথবা যদি আর নাইট্রোজেন না থাকে তাহলে তোমরা সেখানে অপশানে কিন্তু আর্গনকে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটোই বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, আমরা এক্সট্রা ডিটেলসে পড়ে নিলাম। দেখবে যদি নাইট্রোজেন থাকে অপশানে তাহলে সেক্ষেত্রে আর্গন থাকবে না। হ্যাঁ, অনেক সময় আমরা পড়ি যে নাইট্রোজেন পড়ে গেলাম দিয়ে অপশানে হয়তো আর্গন পেয়ে গেলাম, তখন আমরা কনফিউজড হয়ে যাই, কিন্তু কনফিউজড হলে হবে না, যে বৈদ্যুতিক বাল্বের ভিতরে নিষ্ক্রিয় গ্যাস নাইট্রোজেন বা আর্গন থাকে, দুটোই মনে রাখতে হবে। হ্যাঁ, চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে কম্পিউটার থেকে, কম্পিউটারের প্রথম ভাষা ছিল কোনটি? বলো,
PASCAL পাস্কাল, COBOL কোবল, ফক্স প্রো নাকি ফর্টেন? বলো। কম্পিউটারের প্রথম ভাষা কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে ফর্টেন হচ্ছে কম্পিউটারের প্রথম ভাষা, FORTRAN, ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কম্পিউটার থেকে খুব কম কোশ্চেন আসে, তো একটা দুটো কোশ্চেন মোটামুটি যেগুলো বেসিক একদম সেগুলো জানতে হবে, তাহলেই দেখবে পেরে যাবে যদি কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোজেনযুক্ত যৌগ বংশ পরম্পরা, জলের সাথে নাকি মাটি ছাড়া গাছের উৎপাদন? কোনটির সাথে হাইড্রোপনিক্স এই কথাটি যুক্ত? দেখো এটা একটু কঠিনই কোশ্চেন। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে মাটি ছাড়া গাছের যে প্রতিপালন সেটাকে বলা হয় হাইড্রোপনিক্স, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন, খাদ্য সংরক্ষণের জন্য কোনটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণ করে রাখার জন্য কোনটি বহুল পরিমাণে ব্যবহার করা হয়? অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট নাকি টার্টারিক অ্যাসিড? কোনটা খাদ্য সংরক্ষণের জন্য বহুল পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বেনজোইক অ্যাসিড, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে 8 নম্বর, ত্রিপুরা ভারতের কোন দিকে অবস্থিত? দেখো ত্রিপুরা এটা ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে, দক্ষিণ দিকে নাকি পূর্ব দিকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে ত্রিপুরা ভারতের দক্ষিণ পূর্ব দিকে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 9 নম্বর, সম্বর লেক এটা কোথায় অবস্থিত? দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ নাকি রাজস্থান? সম্বর লেক কোথায় অবস্থিত? দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ নাকি রাজস্থান? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা রাজস্থানে অবস্থিত, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে শুধুমাত্র আমাদের এই ধারাবাহিক গতানুগতিক পড়লেই হবে না, কিন্তু প্রচুর পড়াশুনো করতে হবে, একদম পড়াশুনো করতে হবে, তবেই কিন্তু একদম ফার্স্ট চান্সে তুমি পরীক্ষায় পাস করতে পারবে। এখন যেহেতু কম্পিটিশান খুব হাই এবং প্রচুর বেকারের সংখ্যা দিনকে দিন বাড়ছে, তো পড়াশুনো কম্পিটিশানও খুব বাড়ছে, ঠিক আছে, পড়াশোনাও তোমাকে জোর দিতে ভালো করে পড়তে হবে। দেখো অন্ধদের পড়তে কোন অক্ষর ব্যবহার করা হয়? অন্ধদের পড়তে কোন অক্ষর ব্যবহার করা হয়? ব্রেইলি, গ্রিক, দেবনাগরী বা নাগরী নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশানে ব্রেইলি, ঠিক আছে। দেখবে মোটা মোটা অক্ষরে থাকে, তারা তো চোখে দেখতে পায় না, তারা হাত দিয়ে স্পর্শ করে করে তোমরা মানে স্পর্শ করে করে বুঝতে পারে, যদি তোমরা দেখে থাকো তাহলে আরও বুঝতে পারবে। তো অন্ধদের পড়তে মনে রাখবে যে কোন অক্ষর ব্যবহার করা হয়, ব্রেইলি, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? ইউনেস্কো, নিরাপত্তা পরিষদ, ইউনিসেফ নাকি সাধারণ সভা? শিশুদের নিয়ে কাজ করে কোন জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ইউনিসেফ, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত? এটা বিভিন্ন মন্দির কোন তোমার বিভিন্ন স্থানে অবস্থিত মন্দির সেই সম্পর্কেও তোমাকে পড়ে যেতে হবে যে কোন মন্দির কোথায় অবস্থিত। তাহলে দিলওয়ারা জৈন মন্দির এটা কোথায় অবস্থিত? মাউন্ট আবু, বারাণসী, উদয়পুর নাকি রায়পুর? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা এক্সট্রা ডিটেলসে আরও বিভিন্ন মন্দির কোথায় অবস্থিত সে সম্পর্কে ভালো করে মুখস্থ করে নেবো। দেখো বা এটা এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো বা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে যেমনভাবে নোট তৈরি করতে চাইছো। আর পিডিএফ যখন অ্যাভেলেবেল হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে পিডিএফও অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন তোমরা পিডিএফটা পারচেসও করতে পারবে। সব কোশ্চেন একদম A4 সাইজে প্রিন্টেবল ফরম্যাটে থাকবে, ঠিক আছে। তো দেখো ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত মন্দির, আঙ্কর ভাট মন্দির প্রথমে আসছি, সেটা কম্বোডিয়ায় অবস্থিত মনে রাখবে। কৈলাস রককাটা মন্দির এটা ইলোরায় অবস্থিত। খাজুরাহো মন্দির ইম্পর্টেন্ট খুব, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। দেখো আমাদের কোশ্চেনে ছিল দিলওয়ারা মন্দির, এটা কোথায় অবস্থিত? রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত, ঠিক আছে। রাজস্থানের মাউন্ট আবু অপশানে ছিল, তো আমাদের মাউন্ট আবু অপশান ছিল, রাজস্থান ছিল না। তো রাজস্থানের মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির অবস্থিত। দেখো তাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দির এটা তামিলনাড়ুতে অবস্থিত। শবরীমেলা মন্দির এটা কেরালায় অবস্থিত। মহাকাল মন্দির এটা উজ্জয়িনীতে অবস্থিত। সোমনাথ মন্দির বারবার পরীক্ষায় কোশ্চেন আছে, এটা গুজরাটে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে চলে আসছি দেখো কামাখ্যা মন্দির এটা অসমে অবস্থিত। তিরুপতি মন্দির অন্ধ্রপ্রদেশে অবস্থিত। লিঙ্গরাজ পুরী জগন্নাথ মন্দির এটা উড়িষ্যায় অবস্থিত।
বৃহত্তম রামায়ণ মন্দির, এটা বিহারে অবস্থিত। এবং সবশেষ মনে রাখবে যে রাম মন্দির, যেটা রিসেন্ট কোথায়, উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরি হলো, এটাও ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। তাহলে সব কিন্তু তোমাকে একদম মুখস্থ করে যেতে হবে, যেন একদম মন্দির রিলেটেড 8 কোশ্চেন যদি এখান আসে তাহলে এখান থেকে দেখবে পড়বে এবং তোমরা কমনও পেয়ে যাবে। চলো পরবর্তী আমরা কোশ্চেনে চলে আসবো। পরবর্তী কোশ্চেন দেখো 13 নম্বর কি রয়েছে, যে বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, থার্মোমিটার, ল্যাক্টোমিটার নাকি ক্যালোমিটার। তো অ্যান্সার করো, বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ল্যাক্টোমিটার হচ্ছে দুধের ঘনত্ব, এটা আমরা জানি, এটা মুখস্থ করে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানকে? প্রধানমন্ত্রী, সেনা প্রধান, রাষ্ট্রপতি নাকি প্রতিরক্ষা মন্ত্রী? মনে রাখবে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিম দিকে প্রবাহিত নদী, এই রিলেটেড একটা কোশ্চেন তোমরা যদি আসে তাহলে একদম অ্যান্সার একদম ভালো করে পড়ে একদম অ্যান্সার করবে। তো আমরা ফার্স্টে কোশ্চেনটা দেখে নিই, তারপর পূর্ব পশ্চিম সব দেখে নেবো এক্সট্রা ডিটেলসে। পশ্চিম দিকে প্রবাহিত নদী কোনটা এগুলোর মধ্যে? চম্বল, কৃষ্ণা, নর্মদা নাকি গোদাবরী? অ্যান্সার করো। পশ্চিম দিকে প্রবাহিত নদী কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এইখানে এবার আমরা এক্সট্রা ডিটেলসে পড়ে নেব। দেখো পূর্ব বাহিনী নদী কোনগুলো? পূর্ব বাহিনী নদী হচ্ছে তোমার গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। ঠিক আছে, আর পশ্চিম বাহিনী নদী কি? পশ্চিম বাহিনী নদী দেখো নর্মদা আমাদের কোশ্চেনে ছিল। পশ্চিম বাহিনী নদী তাপ্তি বা তাপি, সবরমতী, লুনি, তাওয়া এবং সরাবতী, এগুলো সব হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তাহলে আমাদের পূর্ব এবং পশ্চিম বাহিনী নদী সম্পর্কে আমরা সব পড়ে নিলাম। পূর্ব বাহিনী নদী হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। এবং পশ্চিম বাহিনী নদী হচ্ছে তোমার নর্মদা, তাপ্তি বা তাপি, সবরমতী, লুনি, তাওয়া, সরাবতী। ঠিক আছে, এখান থেকে দেখবে ঘুরিয়ে ফিরিয়ে যদি পূর্ব বাহিনী বা পশ্চিম বাহিনী তোমাকে মুখস্থ করে যেতে হবে, তাহলে দেখবে যেখানে একটা পড়ে যাবে কোশ্চেন। পরবর্তী দেখো, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা রঞ্জি ট্রফি, এটা কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট, হকি, টেনিস নাকি দাবা? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, কে লৌহ মানব নামে পরিচিত? কে লৌহ মানব বলে পরিচিত বা লৌহ মানব নামে পরিচিত? বলো, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু নাকি মৌলানা আবুল কালাম আজাদ বা মৌলানা আজাদ? অ্যান্সার করো, লৌহ মানব নামে কে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন, মেন ক্যাম্প বইটির লেখক কে? মেন ক্যাম্প বইটির লেখক কে? বুকস অ্যান্ড অথার্স থেকেও কোশ্চেন আসবে একটা দুটো, তো পড়ে যেতে হবে। আলেকজান্ডার দ্য গ্রেট, অ্যাডলফ হিটলার, স্যার উইনস্টন চার্চিল নাকি বেনিটো মুসোলিনি? মেন ক্যাম্প বইটির লেখক কে? তো সঠিক উত্তর কী হবে বলো দেখি? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডলফ হিটলার। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কখন হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল? কবে? 6 আগস্ট 1945, 8 আগস্ট 1942, 9 আগস্ট 1944 নাকি 9 আগস্ট 1945? হিরোশিমায় কখন পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে 6 আগস্ট 1945 সালে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর কি রয়েছে, গরুর দুধের বর্ণ হালকা হলুদ, এটা হওয়ার কারণ কি? কোনটা থাকার জন্য গরুর দুধের যে বর্ণ সেটা হালকা হলুদ রঙের হয়ে থাকে? রাইবোফ্লাভিন থাকে, ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে নাকি ক্লোরোপ্লাস্ট থাকে? তো মনে রাখবে যে গরুর দুধের বর্ণ তোমার হালকা হলুদ হওয়ার কারণ হচ্ছে ক্যারোটিন থাকে, ক্যারোটিন। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? দেখো এখান থেকে এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট বিজ্ঞান থেকে, তো একদম সব পড়ে মানে যে যে টপিকগুলো আমি বা যে কোশ্চেনগুলো পড়াচ্ছি তার সাথে যে এক্সট্রা ডিটেলসগুলো করাচ্ছি তোমাদের, সেগুলো কিন্তু তোমরা একদম ভালোভাবে মুখস্থ করে যাবে। যেন লিভার রিলেটেড যদি আর কোনো কোশ্চেন আসে তো এক্সট্রা ডিটেলসে যা বলে দেবো সেখান থেকে দেখবে কমন পেয়ে যাবে, সেগুলো একদম পুরো ভালোভাবে মুখস্থ করে নেবে। ঠিক আছে,
তাহলে দেখবো কোশ্চেন আর বাদ যাচ্ছে না। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার আমরা দেখো এক্সট্রা ডিটেলসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব লিভার সম্পর্কে পড়ে নেব। মনে রাখবে যে প্রথম শ্রেণীর যে লিভার সেটা যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি অথবা কম হতে পারে, এটা মনে রাখবে। এবং উদাহরণ কী কী মনে রাখবে, দেখো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে দেখো কাঁচি, কোদাল, বেলচা, সাঁড়াশি, নলকূপের হাতল, পেরেক তোলার হাতুড়ি, টুথব্রাশ, ঢেঁকি, সাধারণ তুলাযন্ত্র, এই সবগুলো হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ, আমরা মুখস্থ করে নেবো একবারে। দ্বিতীয় শ্রেণীর লিভার এটা মনে রাখবে যে যান্ত্রিক সুবিধাটা একের বেশি বা কম হতে পারে, ঠিক আছে। উদাহরণ কী কী হতে পারে দ্বিতীয় শ্রেণীর লিভারে, দেখো সুপারি কাটার জাঁতি, এক চাকার হাতগাড়ি, ছিপি খোলার চাবি, নৌকার দাঁড়, এটা বারবার পরীক্ষায় কোশ্চেন আসে যে নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসছি তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধাটা সবসময় একের থেকে কম হয়, এটা মনে রাখবে। এবং উদাহরণ কী কী মনে রাখবে, উদাহরণগুলো একদম মুখস্থ করে নেবে যে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ, দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দেখো মানুষের বাহু বা মানুষের হাত, দেখো এটা আমাদের কোশ্চেনে ছিল। ক্রেন, সন্না, মাছ ধরার ছিপ, চিমটে এবং মানুষের চোয়াল, এই সবগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। দেখো আমি উদাহরণগুলো আরেকবার বলে দিই। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি, কোদাল, বেলচা, সাঁড়াশি, নলকূপের হাতল, পেরেক তোলার হাতুড়ি, টুথব্রাশ, ঢেঁকি, সাধারণ তুলাযন্ত্র, সবগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে দেখো সুপারি কাটা জাঁতি হলো, এক চাকার হাতগাড়ি, ছিপি খোলার চাবি, নৌকার দাঁড়, নৌকার দাঁড়টা বারবার পরীক্ষায় আসে। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে মানুষের বাহু বা হাত, ক্রেন, সন্না, মাছ ধরার ছিপ, মাছ ধরার ছিপটা ইম্পর্টেন্ট, বারবার আসে পরীক্ষায়, চিমটে এবং মানুষের চোয়াল, ঠিক আছে। আর প্রথম শ্রেণীর লিভার থেকে নলকূপের হাতলে, এটা বারবার পরীক্ষায় আসে, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে সবগুলো কিন্তু এক্সট্রা ডিটেলসে আমরা একদম মুখস্থ করে নেবো, এখানে পড়ে নিলাম। তোমরা চাইলে এগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো, বা ভিডিওটি যখন অ্যাভেলেবেল তোমার পিডিএফটা আর কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল করে দিতে পারবো, তখন তোমরা পিডিএফটা পারচেসও করে নিতে পারো, একদম A4 সাইজে ফরম্যাটে সুন্দর করে সাজানো আছে। পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন আমাদের, কতগুলি রাষ্ট্র জাতিসংঘ বা ইউনাইটেড নেশনের সদস্য? 187, 154, 193টি নাকি 199টি? এই টি বলছি দেখো তো কতগুলি রাষ্ট্র, হ্যাঁ টি তো হবে। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে 193টি রাষ্ট্র ইউনিসেফ বা ইউনাইটেড নেশনের রাষ্ট্র জাতিসংঘের সদস্য, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো এখান থেকে যে কোশ্চেন আসে বারবার পরীক্ষায়, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা বারবার পরীক্ষায় আসে, নিউ ইয়র্ক হয়ে যাবে। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত, এটা কোথায় অবস্থিত, এটা বারবার পরীক্ষায় কোশ্চেন আসে। এবং জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষা হচ্ছে কী কী, আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্পেনীয় ভাষা। তাহলে এখান থেকে আরও একটা কোশ্চেন আসতে পারে যে জাতিসংঘের মধ্যে তোমাকে দিয়ে দিল যে অপশানগুলো হয়তো তোমাকে বাংলা দিয়ে দিল, যে বাংলাটি কি জাতিসংঘের মধ্যে দাপ্তরিক ভাষা, তখন অ্যান্সার যেটা বা কোনটা দাপ্তরিক ভাষা নয়, তোমাকে অপশানে হয়তো দিয়ে দিল আরবি, চীনা, ইংরেজি, বাংলা, তাহলে বাংলা হয়ে যাবে তখন অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারছো। কোশ্চেনটা কিন্তু এই যে এক্সট্রা ডিটেলস করাচ্ছে এখান থেকে ঘুরিয়ে ফিরে বিভিন্ন টাইপ কিন্তু কোশ্চেন আসে, এক্সট্রা ডিটেলসগুলো এমনি 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 আমি লিখে দিইনি, একদম ভালোভাবে তোমরা যাতে এই কোশ্চেনগুলো এখান থেকে কোশ্চেন এলে যেন বাদ না যায়, সেই জন্য একদম এক্সট্রা ডিটেলসে আমরা এগুলো মুখস্থ করবো কোশ্চেনের সাথে সাথে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নীল বিপ্লব, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকেই ভুল করে চলে আসো, যে নীল বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত, কৃষি, লৌহ ইস্পাত শিল্প, সেচ নাকি মৎস্য চাষ? তো অনেকেই অ্যান্সার ভাবছো কৃষি, যারা ভাবছো একদম ভুল, কৃষি প্রথমেই বলে রাখি কৃষি হবে না। নীল বিপ্লব কোনটার সাথে সম্পর্কিত, মনে রাখবে যে নীল বিপ্লব হচ্ছে মৎস্য চাষের সঙ্গে সম্পর্কিত, কৃষি কিন্তু একদমই অ্যান্সার হবে না, ঠিক আছে, এটা মাথা থেকে হটিয়ে দেবা যে নীল বিপ্লব এটা সম্পর্ক হচ্ছে কিসের সাথে, এটা মৎস্য চাষের সাথে সম্পর্কিত, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা বিভিন্ন বিপ্লব সম্পর্কে জেনে নেব, কোনটা কোন বিপ্লব কিসের সাথে সম্পর্কিত। দেখো হলুদ বিপ্লব এটা হচ্ছে তৈলবীজের সাথে সম্পর্কিত, সবুজ বিপ্লব এটা গম উৎপাদনের সাথে সম্পর্কিত, সাদা বিপ্লব এটা হচ্ছে দুধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত, রূপালী বিপ্লব এটা হচ্ছে ডিম এবং পোলট্রি উৎপাদনের সাথে সম্পর্কিত, গোল বিপ্লব এটা হচ্ছে আলু উৎপাদনের সাথে সম্পর্কিত, সোনালী তন্তু বিপ্লব এটা হচ্ছে পাট উৎপাদন, কালো বিপ্লব হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদন। দেখো আমাদের কোশ্চেনে ছিল নীল বিপ্লব, এটা কি হবে, মাছ উৎপাদন,
ঠিক আছে, বা মৎস্য চাষ সম্পর্কে। এবং বাদামি বিপ্লব, এটা মনে রাখবে, চর্ম উৎপাদনের সাথে সম্পর্কিত। তাহলে এগুলো সব কিন্তু তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে, যে কোনোটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, বিভিন্ন বিপ্লব রিলেটেড, তো ম্যাক্সিমাম পরীক্ষায় তোমাদের এই নীল বিপ্লব এটাই বারবার পরীক্ষায় আসে ঘুরিয়ে ফিরিয়ে। নীল বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত? তো মৎস্য চাষ বা মাছ উৎপাদন, এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম অপশানগুলোর মধ্যে কোনটা হবে? আয়োডিন, ফ্লুরিন, ব্রোমিন নাকি ক্লোরিন? কোনটা সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ফ্লুরিন হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমাদের আজকের ক্লাসের মক টেস্টে লাস্ট কোশ্চেন দেখো কী রয়েছে। বুল এবং বিয়ার শব্দটি কিসের সাথে সম্পর্কিত? স্টক মার্কেট, ভারতীয় সংবিধান, রিজার্ভ ব্যাঙ্ক নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয়? বলো। ইকোনমিক্সের কোশ্চেন চলে এসছে একটা, যাই হোক তোমরা মুখস্থ করবে। বুল এবং বিয়ার শব্দটি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে এটা স্টক মার্কেটের সাথে সম্পর্কিত। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের 25খানা কোশ্চেন। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এবং আজকে যারা নিজে 25খানা কোশ্চেনে অ্যান্সার করেছো তারা 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুল করবে না। এবং যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো আগের ক্লাসগুলো মক টেস্টের আকারে মকগুলো দিয়ে এসো, তাহলে তোমাদের কতগুলো প্র্যাকটিস এখন কীরকম তোমরা প্র্যাকটিসের মধ্যে রয়েছো সেটা বুঝতে পারবে। এবং তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে সেগুলো তোমার কোশ্চেন পেপারগুলো করে দিয়েছি, তোমরা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়া তোমাদের অঙ্কের ক্লাস, রচনার ক্লাস, ইংরেজিরও ক্লাস এবং তোমাদের এই জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থানের উপর ম্যারাথন ক্লাস করানো হয়েছে এবং একটা বইও অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।